শেখ হাসিনা ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবে তা হতে পারে না, শোকের মাসের কৃষক লীগের কর্মসূচিতে বললেন প্রধানমন্ত্রী। মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। গোয়েন্দা হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর জানিয়েছেন আইনমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মিছিল, বিক্ষোভ সমাবেশ, রাজশাহী ক্যাম্পাসে পুলিশের সাথে ধস্তাধস্তি। শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে হত্যার বিচার দাবি দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের। অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান, সকল সহিংসতার বিরুদ্ধে আমরা। 13 দিন পর সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু। নতুন রুটিনে 11 আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনা আন্তঃশিক্ষা বোর্ডের। মিসাইল হামলায় নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়ার প্রথম জানাজা হল তেহরানে। বিভিন্ন দেশে বিক্ষোভ, শোক র্যালি, প্রতিশোধের হুঙ্কার। বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি শুনলেন। প্রথম শিরোনামে, কোটা আন্দোলনের নাম নিয়ে নাশকতা করে জঙ্গিবাদী কর্মকাণ্ড করা হচ্ছে, তাই অভিভাবকদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের আলোচনা সভায় এই আহ্বান তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আদালতে ন্যায় বিচারের আশ্বাস দেওয়ার পরও আন্দোলনের নামে যে এত প্রাণ ঝরে গেল, এই দায় কার? বলেছেন, কোটা সংস্কার করে দেওয়ার পরও আন্দোলন না থামার পেছনে কারা ছিল, সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা। তিনি বলেছেন, একদিকে আন্দোলন চলেছে, অন্যদিকে ঢাকার চারদিকে জঙ্গি ঢুকে মানুষ হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রসহ ভাঙচুর, তছনছ করা ফুটেজ পাওয়া গেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ছাত্রীদের এবং 3 জন নারী সাংবাদিককে লাঞ্ছিত করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের নির্মম হত্যা করা হয়েছে, মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে নামানো হয়। জামায়াত শিবির নিষিদ্ধ হবে, সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায় তিনি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেবেন তা হতে পারে না বলেও মন্তব্য করেন। যারা ওই যুদ্ধ অপরাধীদের দোষর ছিল, এদেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত, তাদেরই দোষর হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আর সেই আঘাতটা আপনারা দেখলেন এই মাত্র কিছুদিন আগে। শিক্ষক থেকে শুরু করে, গার্জিয়ান থেকে শুরু করে সবাই, অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে। আমার খুব সন্দেহ হলো যে এটার পিছনে অন্য কিছু আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। তিনি জানিয়েছেন, ভোর 6টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে যেতে বলা হয়। দুপুর 1:30টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় সবাইকে বাসায় পৌঁছে দেয়। এদিকে সচিবালয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারী ইচ্ছা প্রকাশ করলে আজ চলে যেতে পারেন। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী নুরনবী সরকারের বিষয়ে খোঁজ খবর রেখেছেন, তিনি সচিবালয়ে আছেন। নুরনবী, এই যে 6 সমন্বয়কে ছেড়ে দেওয়ার বিষয়ে আইনমন্ত্রী জানালেন, এর আগে যে তিনি জানিয়েছেন যে চাইলে তারা চলে যেতে পারেন, এরপর তো তাদেরকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা বাসায় পৌঁছেও দিয়েছে। এ বিষয়ে আর কি জানালেন আইনমন্ত্রী সেটি জানতে চাই। আরেকটি বিষয়, জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপনের বিষয়ে মন্ত্রী কিছু বলেছেন কিনা? কারণ 2 দিন আগে যেমনটি বলেছিলেন যে গতকালের মধ্যে এটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি জানিয়েছে যে প্রক্রিয়াধীন। আইনমন্ত্রী এই 6 কোটা সংস্কার আন্দোলনকারীকে ছেড়ে দেওয়ার বিষয়ে যেরকম বলেছিলেন,
আপনি সেরকমটি যে তাদেরকে তারা ইচ্ছা করে সেখান থেকে চলে যেতে পারে এবং তারা সেখান থেকে চলেও গেছে। এরই মধ্যে অন্য সহকর্মীরা যেরকম জানিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, এরকম কথা কিন্তু এখান থেকে তিনি বলেছেন। আর আইনমন্ত্রী আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন কিছুক্ষণের মধ্যেই আইন মন্ত্রণালয় জারি করতে পারবে চাইলে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করতে পারবে। আইন মন্ত্রণালয় থেকে যে ভেটিং পেপার বা সম্মতি দেওয়া হয়েছে সেই ভেটিংয়ে অর্থাৎ প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে। আইনমন্ত্রী এটি বলেছেন এবং বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারার 1 উপধারায় যে বিধান রয়েছে সেই বিধান অনুসারে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে এবং সেটিতে অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণের মধ্যে চাইলে প্রজ্ঞাপন জারি করতে পারে। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে এই পরিস্থিতির পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যাবে কিনা। তিনি বলেছেন জামাত শিবির এত শক্তিশালী নয় যে রাষ্ট্রের থেকে বড় তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাইরের বিষয়টি কিভাবে হবে বা দেশের রাজনীতির বিষয়টি কিভাবে হবে, সেটি বলেছেন সে বিষয়ে সরকার যথেষ্ট চেষ্টা করবে। দেশের সমস্ত কিছু বাইরে অথবা দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য তারা মনে করছেন রাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করতে পারবে। বৃষ্টি, অনেক ধন্যবাদ নুলুবি, আপনি আমাদেরকে বিস্তারিত করে জানাচ্ছিলেন এই বিষয়ে। দর্শক, এই মুহূর্তে আমরা ডিবি কার্যালয়ের সামনে যেতে চাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। রাব্বি, কিছুক্ষণ আগে আমাদের সাথে সহকর্মী নূর নবী সরকার যোগ দিয়েছিলেন সচিবালয় থেকে, তিনি আমাদেরকে এই বিষয়ের যে আপডেটটুকু জানিয়েছিলেন। এই যে আটক সমন্বয়কদের ছেড়ে দেওয়া হলো ডিবি কার্যালয় থেকে, এই বিষয়ে আর কি তথ্য আছে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। প্রথমত বলে রাখি যে দুপুর 1:30 নাগাদ ডিবি অফিসের নিজস্ব যে গাড়ি, সেই গাড়িতে করেই 6 সমন্বয়ককে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয় এবং সেখানে তাদের পরিবার ছিল এবং পরিবারের একজন সদস্যের সাথে আমাদের কথা হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র নিরাপত্তা হেফাজত এই নিয়ে নানান ধরনের বিতর্ক ছিল। তাদেরকে কেন এইভাবে দিনের পর দিন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, যদিও ডিবি থেকে বারবার বলা হয়েছে যে তাদের নিরাপত্তার জন্য, এছাড়া তাদের জিজ্ঞাসাবাদের জন্য, জিজ্ঞাসাবাদেও তারা না বেশ কিছু তথ্য পেয়েছিল যে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য, রাজনৈতিককরণ করার জন্য নানানজন ইন্ধন দিয়েছে, উস্কানি দিয়েছে। এই আলোচনাগুলো ছিল। সবশেষ উচ্চ আদালত থেকেও কিন্তু এই ঘটনায় কিন্তু ক্ষোভ জানিয়েছে, যেভাবে সমন্বয়কদেরকে ভেতরে রাখা এটি আসলে আইন সিদ্ধ না এবং সে কারণে তাদেরকে হয় ছেড়ে দিতে হবে আর না হয় কোর্টে প্রডিউস করতে হবে, তেমন কথাই কিন্তু উচ্চ আদালত থেকে কিন্তু বলা হয়েছে। সবশেষ পরিবারকে ডেকে এনে পরিবারের কাছেই কিন্তু তাদের সন্তানকে বুঝিয়ে দিল এবং শুধু বুঝিয়ে দেওয়া নয়, তাদেরকে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আর কিছুক্ষণ পর ডিবি অফিস সূত্রে আমরা আরো বিস্তারিত তথ্য জানতে পারবো। সেখান থেকে একটু ব্রিফিং করা হবে এই বিষয়ে, তখন আপনার মাধ্যমে জানিয়ে দেব। রাব্বি, ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশী সমাবেশ করেছেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা, আর তাদের সাথে অনেক শিক্ষার্থী যোগ দিয়েছেন। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। এতে জানানো হয় শিক্ষার্থীদের উপরে গুলি হামলার প্রতিবাদ। সমাবেশে অভিযোগ করা হয় যারা গুলি করেছে তাদের বিচার না করে উল্টো শিক্ষার্থীদের বাসা আর রাস্তা থেকে আটক করা হচ্ছে। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বক্তারা বলেন পুলিশ বাহিনী ছাত্রদের উপরে মারমুখী, শিক্ষকদের বাসায়ও আইন শৃঙ্খলা বাহিনী হয়রানি করতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেন। শিক্ষকরা বললেন এই নিষ্পাপ মানুষের উপর গুলি ও হত্যার বিচার না করতে পারলে কারো ক্ষমতায় থাকার অধিকার নেই। ছাত্র এবং শিক্ষকদের উপর নিপীড়ন চলছে, দেশটা চালানো হচ্ছে একটা ব্রিটিশ আমলের মতো ডিভাইড এন্ড রুল। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। এখন হত্যার জন্য মায়া কান্না কাঁদছেন। কেন মায়া কান্না কাঁদছেন বললাম, কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন যে আমাদের যে ছাত্ররা, শিশুরা, জনতা, তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে। পুলিশ যা এজাহার করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে।
ছাত্র নির্যাতন ও হত্যার প্রতিবাদে কর্মসূচি পালনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে বেলা 11:15টার দিকে। শহীদ বুদ্ধিজীবী চত্বরে শিক্ষকরা জড়ো হলে তখন বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী এসেও সেখানে জড়ো হন। মুখে লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিল শুরু করেন শিক্ষকরা, আর তাতে শিক্ষার্থীরাও অংশ নেয়। ঘণ্টাখানেক ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপরে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের কয়েকজন শিক্ষার্থীদের আটকের চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয় এবং শিক্ষার্থীদের চিৎকার শুনে শিক্ষকরা সেখানে ছুটে যান, ছাত্রদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। শিক্ষক শিক্ষার্থীদের সাথে ওই সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর শিক্ষকদের হস্তক্ষেপে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। বেলা 11:30টায় ভোলার বালক উচ্চ বিদ্যালয়ের সামনেও শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করেন। পরে বিদ্যালয় মাঠ সংলগ্ন ইলিশা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে তারা বাড়ি ফিরে যান। এ সময় ভোলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন স্থানে রিমেম্বারিং দ্য হিরোজ এই কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে হবিগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হলের সামনে জড়ো হয়, সড়ক অবরোধ করা হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। এ সময় প্রতিবাদী নানা স্লোগান দেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকালে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দেয়ালিকা লিখন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহরের বিভিন্ন সড়কের পাশে থাকা দেয়ালে স্লোগান, দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন করে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়াও ছিল ডিজিটাল পোর্ট্রেট তৈরি এবং প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। প্রধানমন্ত্রীর অনুরোধে মানুষ চুপ করে আছে, সময় মতো জামায়াতকে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। সকালে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, যে কোনো হত্যার বিচার করবে সরকার। আর সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে। সরকার চায় আন্তর্জাতিক সংস্থাও এসে দেখুক কী ধরনের নাশকতা হয়েছে। ছাত্রদের আন্দোলনকে ভর করে তাদের কাঁধে বন্দুক রেখে নাশকতাকারীদের উদ্দেশ্যই ছিল সরকার উৎখাতে, তারা সফল হয়নি। এক শ্রেণীর বুদ্ধিজীবী এখন আবার এতে পা দিয়েছে বলে মন্তব্য করেন মোজাম্মেল হক। বিলম্বে হলো সরকার মানুষের মানুষের মুক্তিকামী মানুষের স্বাধীনতার সপক্ষের লোকের এই দাবি মেনে মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে মানুষ শান্ত আছে, আমরা শান্ত আছি। তাদেরকে অনুরোধ করব যে আপনারা আইনের আওতায় আসুন। আইনের শাসন দেশে আছে, আইনের শাসন থাকবে বলে যে কোনো অন্যায়, যে কোনো হত্যার বিচার হতে হবে। আমরা এই মুহূর্তে সচিবালয়ে যাচ্ছি। তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত কথা বলছেন। আমাদের কাছে কাম্য ছিল না। আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে, আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম। কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য। দুঃখজনক হলো সত্যি যে শিক্ষার্থী আন্দোলনকারী যারা, তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের একটা দাবি ছিল এবং তার মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটি তো আপনাদের চোখের সামনে তার সকল প্রমাণ আছে। আজকে যারা জেল ভেঙে নরসিংদীতে কয়েদিদের বের করে নিয়ে এসেছে, উচ্চ পর্যায়ে জঙ্গিদের বের করে নিয়ে এসেছে, জেলের যত স্টাফ যারা তাদেরকে বন্দী করে রেখেছিল, যত ধরনের অস্ত্রশস্ত্র তারা লুট করেছিল, এগুলো কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। কারা করেছে? এই তৃতীয় পক্ষ, অনুপ্রবেশকারী। আজকে মেট্রো রেলের কথা বলেন, এই মেট্রো রেল কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়েন? এমনকি অনেক মন্ত্রী মিনিস্টাররা চড়েন? তাও তো না। এটা তো বাংলাদেশের সাধারণ মানুষরা উপকারভোগী। দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর, এর কাজ কি? পুরো দেশে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো কাজ করে। এই প্রতিটি সরকারি এস্টাবলিশমেন্ট
সেতু ভবন, যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে। আপনি দেখেন যে টোল প্লাজাগুলো আজকে এক্সপ্রেসওয়ে বন্ধ, মেট্রো রেল বন্ধ, আজকে মানুষ ভুক্তভোগী, জ্যাম হচ্ছে। কাজে আমাদের কথা হচ্ছে এগুলো যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে। এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে? হতে পারে না। এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা, এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে, টেনশন আরো তৈরি হয়, এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি, তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে। লাশের কারবালায় দাঁড়িয়ে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই, ক্ষমতা থেকে সরে সব হত্যার বিচার করতে হবে, এমন দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সকালে রাজধানীর তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তারা জানিয়েছেন। কারণ এই আন্দোলন ন্যায্য আন্দোলন, এই আন্দোলন 18 সালে হয়েছিল, তখন আমরা বলেছি যে আন্দোলন ন্যায্য আন্দোলন এবং একে আমরা সমর্থন করি। গত কদিনের ছাত্র তরুণদের ঘটনার মধ্য দিয়ে সরকারকে তারা একভাবে বিদায় দিয়ে দিয়েছে। ছাত্ররা জেগেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তারা কোনো ভয় করছে না। জামাত শিবিরকে ব্যান করার বাহানা তুলছেন, বিএনপি শিবির জামাতের নাম দিয়ে বলছেন তৃতীয় পক্ষ, তো ওদেরকেও পারলে দেখান না সব রকম চেষ্টা করে থামাতে পারবেন না। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনাকে মুছে দিতে পরিকল্পিতভাবে বিটিভিতে হামলা করা হয়েছে বলে মনে করেন অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা এই কথা বলেন। পরিদর্শন করেন হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি। কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শনে অভিনয় শিল্পীরা। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে বিটিভি পরিদর্শন শেষে দাঁড়িয়েছিলেন শিল্পীরা। তাদের সাথে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান নিজ সন্তানদের ঘরে ফিরিয়ে নেয়ার। আমি অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষকদের, সকল অভিভাবকদের, আপনাদের সন্তানকে আপনারা ঘরে ফিরিয়ে নিয়ে যান। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা। আমরা সবাই একসঙ্গে থাকব এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আবার এই অপশক্তির কাছে মুক্ত করব। শিল্পীরা বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিতে এই হামলা চালানো হয়। যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকব। আমাদের জন্মস্থান বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশনের উপরে নৃশংস আক্রমণ হয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা শিল্পীরা আমরা যেন ঐক্যবদ্ধ হই এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শিল্পীরা বলেন তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই অগ্নি সন্ত্রাসী কারা, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এটা কোনো ছেলে খেলা নয়। আমরা যেভাবে আজকে দেখেছি এখানে, এটা পরিকল্পিতভাবে যতগুলি স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে, আপনারা যদি দেখেন, এই বাচ্চারা যদি দেখে, ছাত্ররা যদি দেখে, তারা বুঝতে পারবে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। সকলকে সচেতন হতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, আমাদের আদর্শের ইতিহাস, যেটা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে এরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। সংহতি প্রকাশের পর একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় শিল্পীদের এই কর্মসূচি। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 সপ্তাহ পর সীমিত পরিসরে শুরু হলো যাত্রীবাহী রেল চলাচল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে কমলাপুর স্টেশন থেকে আজ মোট 5টি ট্রেন ছাড়বে। সকাল থেকে দেওয়ানগঞ্জ কমিউটার, তুরা কমিউটার, তিতাস কমিউটার ঠিক সময় ছেড়ে গেছে। আর যাত্রীদের অভিযোগ, সময় পেয়েও ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি কর্তৃপক্ষ। তবে ট্রেন চালু হওয়ায় তারা সাধুবাদ জানিয়েছেন। আজ অবশ্য তেমন যাত্রী চাপ নেই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হলে গত 18 জুলাই বিকেল থেকে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করে রেলওয়ে। 10 আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে এইচএসসি পরীক্ষা। এরপর
11 তারিখ থেকে নতুন রুটিনে পরীক্ষা নিতে চায় আন্তঃশিক্ষা বোর্ড। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে 11 আগস্ট থেকে নতুন রুটিন অনুসারে পরীক্ষা শুরু হবে, যা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের 9 দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্ম গেটে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান তারকারা। সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে সমবেত হন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা, গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে সামিল হলেন তারা। সংহতি প্রকাশ করেন নুরুল আলম আতিক, আজমেরি হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আশফাক নিপুন, সাবিলা নূর, সিয়াম আহমেদ সহ অনেকে। আয়োজনের শেষ মুহূর্তে এসে সংহতি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। তারকারা বলেন, সব হত্যাকাণ্ডের বিচার, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতেই তাদের এই প্রতিবাদ কর্মসূচি। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো। এই দেশটা আমার, আমাদেরকেই সংস্কার করতে হবে। যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই। গণমাধ্যমে কথা বলেন নির্মাতাদের অনেকে। ছাত্রদের সমস্ত দাবির সঙ্গে আমরা সহমত পোষণ করে এখানে আজকে আমাদের আসলে আমরা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছি না, ছাত্ররা অনেক দিন পরে আমাদের পাশে দাঁড়াচ্ছে। ছাত্ররাই এখন আমাদের শিক্ষক, ওরাই আমাদেরকে শিখাচ্ছে। সাধারণ মানুষ তারা যেভাবে একাত্মতা প্রকাশ করেছে সেইটাই আসলে মূল বিষয়। সবাই বলেন, ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। সে দেশের নাগরিক হিসাবে নিরাপত্তা ও ন্যায় বিচার সবার সাংবিধানিক অধিকার বলে উল্লেখ করেন তারকারা। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা। ইরানের রাজধানীতে মিসাইল হামলায় নিহত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হলো। জানাজা পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এ সময় বক্তব্য রাখেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। হানিয়া হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হামাস প্রধানের মৃত্যুতে দেশটিতে 3 দিনের শোক চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতার মৃত্যুতে ইরান জুড়ে শোকের মাতম চলছে, শোক র্যালি অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার কাতারের লুসাইলে দাফন করা হবে ইসমাইল হানিয়ার মরদেহ। এর আগে দোহাতেও অনুষ্ঠিত হবে আরেক দফা জানাজা। এদিকে ইসমাইল হানিয়ার মৃত্যুতে বিক্ষোভে ঝড় উঠেছে দেশে দেশে। লেবানন, তুরস্ক, তিউনিসিয়া, পাকিস্তান সহ অনেক দেশই শোক র্যালি, প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার লেবাননের রাজধানী বৈরুতের প্রধান সড়কে হাজার হাজার মানুষ জড়ো হয়। হানিয়ার হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তারা। ব্যাপক বিক্ষোভ হয়েছে তুরস্কেও। ইস্তাম্বুলের সড়ক অবরোধ করে মিছিল করে হাজারো মানুষ। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং হানিয়ার ছবি সহ ইসরায়েল বিরোধী বিভিন্ন ব্যানার দেখা যায়। নেতানিয়াহু প্রশাসনকে খুনি সরকার বলে তারা আখ্যা দেন এবং ইসমাইল হানিয়ার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন তিউনিসিয়ার জনগণ। হানিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরায়েল, এমন দাবি তাদের। হামাস নেতার মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। করাচি, পেশোয়ার ও রাওয়ালপিন্ডিতেও শোক মিছিলে শত শত পাকিস্তানি অংশ নেয়। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। নিরাপদে থাকবেন।